মনোরোগ সম্পন্ন মনোরোগী ব্যক্তিত্ব, যিনি ক্ষমতাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। ক্ষমতা যে জনতা তাকে দিয়েছে সেটা ভুলে যান, তিনি উপভোগ করেন, রসিয়ে রসিয়ে উপভোগ করেন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন, এবং ক্ষমতার সীমা সম্পর্কে বিন্দুমাত্র কোনো বোধ বা ভাবনা বা জ্ঞান তার নেই। প্রশ্ন, একেবারে স্পেসিফিক প্রশ্ন, রাজ্যের শাসক দলনেত্রী তিনি কেন করবেন শিক্ষা দপ্তরের উপর নিয়ন্ত্রণ? শিক্ষা দপ্তর একটা স্বাধীন দপ্তর। উপযুক্ত ক্ষেত্রটা ছিল, কাজের ক্ষেত্রটা ছিল নাট্যমঞ্চ। নাট্যমঞ্চ থেকে তাকে শিক্ষামঞ্চে শিক্ষামন্ত্রী রূপে বসিয়ে দেওয়া হলো, এবং শিক্ষামন্ত্রী রূপে তিনি শাসক দলনেত্রীর দিকে তাকিয়ে থাকেন। তিনি যা বলবেন তিনি তাই মানবেন, তার নিজস্ব কোনো অভিমত নেই। স্কুল সার্ভিস কমিশনের যিনি প্রধান, তার কোনো বক্তব্য নেই, কোনো অভিমত নেই। মানুষ ভালো, কিন্তু কিচ্ছু করতে পারেন না। ধুন্ধুমার কাণ্ড বেঁধে যাওয়াটা পরিকল্পিতভাবে করা হয়েছে, যাতে শিক্ষকতার চাকরিটা না দিতে হয়। দিলেও তার মধ্যে ওই দুর্নীতি ভরিয়ে দিয়েছে। ম্যাম, একেবারেই যেমনটা দেখা যাচ্ছে, একদিকে এসএসসি, একদিকে প্রাইমারি, একের পর এক মামলা হচ্ছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এসএসসিতে দাগি প্রার্থীরা বসে যাচ্ছে, অন্যদিকে প্রাইমারিতে একেবারে ভুল প্রশ্ন, তারপরেও সেই নিয়োগ বিজ্ঞপ্তি। আপনার শিক্ষা কাঠামোটা কোথায় দাঁড়িয়ে আছে? পরপর সমস্যাগুলো আমাদের একটু ছোট ছোট করে ভাবনার বিষয়গুলো বলতে হবে। তার আগে আমি একটা ছোট্ট ভূমিকা, আমার নিজের ভাবনা মতন একটা ছোট্ট ভূমিকা দুটো ক্ষেত্রকে নিয়েই রাখবার চেষ্টা করছি। প্রথমত আমার মনে হচ্ছে আমাদের এই রাজ্যে যারা ক্ষমতা দখল করে আছেন, তারা রাজ্যের একটা জমি বা ভূমি আছে, তো সেই ভূমি থেকে সদ্ভাবনার আবর্জনাগুলো বা ওই জঙ্গলগুলো, যেসব জিনিসগুলো থাকলে জমি উর্বর হয় না, সেইগুলোকে এরা এখন করে নিয়েছে। সদ্ভাবনাগুলোকেই সে মনে করেছে যে এগুলো তুলে ফেলতে হবে আবর্জনার মতন। অর্থাৎ সদ্ভাবনাগুলোকে রাজ্যের জমি থেকে উপড়ে ফেলে দিয়ে মন্দ ভাবনার চাষ তুমুল উদ্যোগে করছে কারা? জনগণের হাত থেকে বা জনতার হাত থেকে গণতন্ত্রের দৌলতে ক্ষমতা পেয়েছে যারা। এটা একটা দিক। এরা সদ্ভাবনা ভুলে গেছে, মন্দ ভাবনা দ্বারা চালিত হচ্ছে। একেবারে পরিষ্কার কথা আমার শিক্ষাপ্রেমী মানুষ। 2 নম্বর হলো, যারা এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষক, সেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাইমারি, 3টে ক্ষেত্রে, 3টে স্কুলেরই শিক্ষক যারা, সেই শিক্ষক হতে চান যারা, পদপ্রার্থী যারা, তাদের মধ্যে আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে দুঃখের সঙ্গে বলছি, তাদেরকে অপরাধী বানাচ্ছি না। অবস্থার চাপে পড়ে তারা স্বার্থ ভাবনা দ্বারা তাড়িত হতে বাধ্য হচ্ছে। প্রত্যেককেই স্বার্থ ভাবনায় তাড়িত হতে হচ্ছে। 2 নম্বর কথা এটা। 3 নম্বর কথা হচ্ছে, এই দুটো ব্যাপারের মধ্যে, অর্থাৎ এই দুপক্ষের মধ্যে একটা যেন লড়ালড়ি, একটা যেন বিরোধিতার সম্পর্ক গড়ে উঠেছে। অথচ এক পক্ষ জনতার রায় পেয়ে ক্ষমতা পেয়েছে এবং তাদের দেওয়ার কথা চাকরিগুলো সঠিক পদ্ধতিতে, শিক্ষকতার চাকরি দিচ্ছে না। আর যারা পাচ্ছে না তারা ভয়ে এবং লোভে তারা সেইভাবে বিদ্রোহ বিপ্লব ঘটাতে পারছে না। বহুদিন ধরে বঞ্চনার পাহাড়, বঞ্চিতদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই দুটো দিকের কথা বললাম। আর একটা পক্ষ হলো বিচার ব্যবস্থার যাদের হাতে রয়েছে। বিচার ব্যবস্থা যাদের হাতে রয়েছে, আমরা যেন দেখতে পাচ্ছি, বিচার ব্যবস্থার নিয়ামকদের সম্পর্কে কোনো মন্তব্য করা যায় না। আমাদের এই দেশে, স্বাধীন দেশে, স্বাধীন মানুষ আমরা, স্বাধীন বক্তব্য রাখতে পারার অধিকার আমাদের আছে। তবুও এই একটা খাড়া আমাদের উপরে ঝোলে যে কিছু বলতে পারবে না। কিন্তু আমি তো মনে করি সংশয় তো তুলতে পারি, প্রশ্ন তো তুলতে পারি। সেখানেও আমার মনে হচ্ছে বিচার ব্যবস্থার ক্ষেত্রে যে সমস্ত মানুষজন জড়িত আছেন
তাদের ভাবনাটাও যেন সঠিক পথে চালিত হচ্ছে না। তারা যদি সঠিক পদ্ধতি গ্রহণ করতেন তাহলে আজকে আমাকে বসে এই বিষয়ে কথা বলতে হতো না। এই বিষয়টা নিয়ে যে গোটা রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে, সারখার হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা আজকে একেবারে ধ্বংস বললে কম বলা হয়। মহামারী দেখা দিয়েছে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, ধ্বংস অনিবার্য হয়ে হচ্ছে। স্কুলগুলো খালি, শিক্ষকের পদগুলো খালি, সমস্ত শিক্ষকদের শিক্ষা দেওয়া ছাড়া যারা আছে, বেচারি শিক্ষক কিছু টুং 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 করছেন, তাদেরকে শিক্ষা দেওয়া ছাড়া ভিন্ন বহুবিধ কাজে লাগানো হচ্ছে। ওই খাবার দাবার দেওয়া, খাবার দাবারই বা দেবে কোথায়? সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তো ছেলেমেয়েরা আসছে না। শিক্ষার্থীরা সব শ্রমক্ষেত্রে সরকারি স্কুলে পড়ে আজকে কারা? দরিদ্র ঘরের ছেলেমেয়েরা। যাদের পয়সা আছে তারা কেউ আর সরকারি স্কুলে পড়ায় না, অথচ সরকারি স্কুল একসময় অতি উন্নত স্তরের স্কুল ছিল। আমরা জানি, বহু সরকারি স্কুলের কথা বলতে পারি যেখান থেকে বহু বড় বড় ব্যক্তিত্বরা শিক্ষা লাভ করে যথার্থ মানুষ হতে পেরেছেন। আজকে সেই প্রতিষ্ঠানগুলো শেষ করে দেওয়া হচ্ছে। ফলে বিচার ব্যবস্থার হাতে অনেকটা ছিল, কিন্তু আমার প্রশ্ন, আমরা বিচার ব্যবস্থার দিকে যাব কেন? প্লেন এবারে চারটে পক্ষের কথা বললাম, এবারে আমি আসি একেবারে যে পদ্ধতিতে খুব সহজভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা যেত, অথচ করা হচ্ছে না। যেটা হচ্ছে বলে আমার বিশ্বাস, সেটা হলো পুরোটাই সুপরিকল্পিতভাবে একজন মনোরোগ সম্পন্ন মনোরোগী ব্যক্তিত্ব যিনি ক্ষমতাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। ক্ষমতা যে জনতা তাকে দিয়েছে সেটা ভুলে যান। তিনি উপভোগ করেন, রসিয়ে রসিয়ে উপভোগ করেন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন, এবং ক্ষমতার সীমা সম্পর্কে বিন্দুমাত্র কোনো বোধ বা ভাবনা বা জ্ঞান তার নেই। কোথায় থামতে হয় তিনি জানেন না। সমস্যাটা ঘটেছে কোথায়? না, আজকে যারা ক্ষমতা অধিকার করে বসে আছে, যারা নয়, একজনই বলা যেতে পারে, এবং তার সাঙ্গপাঙ্গরা, তিনি ভুলে গেছেন অথবা জেনেও মানছেন না যে তার এক্ষেত্রে কোনো বিশেষ ভূমিকা থাকার কথা নয়। তার অধীনস্থ শিক্ষা দপ্তর আছে, স্কুল সার্ভিস কমিশন আছে, স্কুলের হেডমাস্টার মশাইরা আছে, পরিচালক গোষ্ঠী আছে। একেবারে স্বচ্ছ সঠিক প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ হবে। পরিবর্তে কি হলো, আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক পদপ্রার্থীরা বিভিন্ন গোষ্ঠীতে বিভাজিত। বহুদিন ধরে আমরা এই সরকার ভুল বললাম, এই শাসক দল গোষ্ঠী শাসন ক্ষমতায় আসার পর থেকে দেখা যাচ্ছে যারা শিক্ষক পদপ্রার্থী হয়েছিল তারা সঠিক প্রক্রিয়ায় নিয়োজিত হতে পারেনি। তাদেরকে আন্দোলন করতে হয়েছে, দীর্ঘ বছর ধরে আন্দোলন করতে হচ্ছে। মাঝখানে কিছু নিয়োগ হলো, সেই নিয়োগের মধ্যে আবার ভূত ঢুকে গেল। কীরকম ভূত ঢুকে গেল? না, যোগ্য অযোগ্য এরকম একটা ব্যাপার, ভুতুড়ে ব্যাপার ঢুকে গেল। দুর্নীতি করে কিছু ঢুকেছে, একেবারেই যোগ্যতা নেই, নম্বরই নেই, পাশই করেনি, এরকম শিক্ষকরাও ঢুকে গিয়েছে। আমার প্রশ্ন, এখানটায় গলতটা এখানটায় জট বেঁধেছে বেশি। অর্থাৎ নিয়োগ হলো কিন্তু নিয়োগ হলোও না। নিয়োগের মধ্যে এমন একটা কিছু ঘটিয়ে দেওয়া হলো যাতে নিয়োগটা প্রশ্নের সম্মুখীন হবে, নিয়োগটা নিয়ে জটিলতা বাঁধবে, যারা আন্দোলন করছিল তারা আরও বিপাকে পড়বে, এবং ইতিমধ্যে অনেকটা সময় চলে যাচ্ছে। কি হলো না, আদালত থেকে, আমি বিচার ব্যবস্থার কথা বললাম এই জন্যে, শীর্ষ আদালত থেকে বলে দেওয়া হলো যোগ্য অযোগ্য শিক্ষকদের একটা যে তালিকা, সেই তালিকার মধ্যে ঢুকে গেছে, অতএব এই তালিকা বাতিল হলো। এইখানটা কিন্তু তুমুল জটলা বেঁধে গেল, জটিলতা, এবং এটা কাঙ্ক্ষিত জটিলতা। যিনি ক্ষমতাকে রসিয়ে রসিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এবং তার স্থাবকরা, তারা সব থেকে বেশি অপরাধী। শিক্ষিত ব্যক্তি, সচেতন ব্যক্তি, যাদের ধরবার কথা যেন কোনো অন্যায় ক্ষেত্রে না ঘটে মানুষের প্রতি, তারা কি করলো না, একটা শ্রেণীতে পরিণত হয়ে গেল, স্থাবক শ্রেণী পুরো মাত্রায়, একেবারে স্থাবক। এই তো কদিন আগেই আমি একটু প্রসঙ্গক্রমে বলে নিচ্ছি, একজন মহিলাকে খুব হাসতে হাসতে বলতে শুনলাম
যে আমাদের যিনি শাসক দলনেত্রী রাজ্যের, তার নাকি এত ক্ষমতা, সে ক্ষমতা বুঝবার মতন, মানে বুঝতে গেলে মাথা ঝিমঝিম করতে থাকে এরকম। এবং তিনি একেবারে আনন্দের প্লাবনে ভেসে যাচ্ছেন কথাগুলো বলতে বলতে, যে এত যোগ্যতা মানুষের মধ্যে থাকতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি সেই ব্যক্তিটি বলছেন তিনি হাঁটতে হাঁটতে লেখেন, তিনি হাঁটতে হাঁটতে চিন্তা করেন, তিনি হাঁটতে হাঁটতে গানের সুর দেন, গানের কথা লেখেন, তিনি হাঁটতে হাঁটতে গান করেন, হাঁটতে হাঁটতে দেশের সমস্ত সমস্যার সমাধান করে দেন। ভাগ্যিস সেটা বলেননি, কারণ সেই ভাবনা তার মধ্যে নেই। সমস্যা তিনি তৈরি করেন, সমস্যার সমাধান করার মতন মস্তিষ্ক তার নেই। এবং তিনি মনোরোগী, তিনি মনে করেন আমি সব পারি, যা করব তাই করব, কাউকে কিছু মানতে দেব না। যার ফলে কি হচ্ছে, তিনি কেন করবেন শিক্ষা দপ্তরের উপর নিয়ন্ত্রণ? আমার প্রশ্ন, একেবারে স্পেসিফিক প্রশ্ন। রাজ্যের শাসক দলনেত্রী তিনি কেন করবেন শিক্ষা দপ্তরের উপর নিয়ন্ত্রণ? শিক্ষা দপ্তর একটা স্বাধীন দপ্তর। যদি কোনো গোলমাল দেখা যায়, তারা যদি তার পরামর্শ নিতে যায় যে এই সমস্যা হচ্ছে ম্যাডাম কী করব, তখন তিনি বলবেন। নতুবা কে আছে শিক্ষা দপ্তরের ওপরে সরাসরি? শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী কী জন্যে রয়েছেন? শিক্ষামন্ত্রীর ভার রয়েছে পুরো শিক্ষা দপ্তরটা দেখার জন্যে। এবং শাসক দলনেত্রী এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তিনি কি করবেন না, যার উপরে দেওয়া হচ্ছে ভার সে ঠিকঠাক করছে কিনা তার লোকজন থাকবে, সেটা সেটা দেখবে। এই শিক্ষামন্ত্রী কার মুখের দিকে তাকিয়ে কাজ করেন? একজন শিক্ষিত মন্ত্রী। আমাকে বলতেই হচ্ছে, বাধ্য হতে হচ্ছে, তার উপযুক্ত ক্ষেত্রটা ছিল, কাজের ক্ষেত্রটা ছিল নাট্যমঞ্চ। নাট্যমঞ্চ থেকে তাকে শিক্ষামন্ত্রী রূপে বসিয়ে দেওয়া হলো। এবং শিক্ষামন্ত্রী রূপে তিনি শাসক দলনেত্রীর দিকে তাকিয়ে থাকেন। তিনি যা বলবেন তিনি তাই মানবেন, তার নিজস্ব কোনো অভিমত নেই, একেবারেই নেই। সম্পূর্ণরূপে শাসক দলনেত্রী নির্ভর একজন শিক্ষামন্ত্রী, অর্থাৎ শিক্ষা দপ্তরটা বকলমে চলে গেল শাসক দলনেত্রীর উপরে। এবং যিনি, আমি ব্যক্তিগতভাবে জানি বলে বারবার কথাটা বলি, এই স্কুল সার্ভিস কমিশনের যে প্রধানের পদে যিনি রয়েছেন তিনি শিক্ষামন্ত্রীর দ্বারা নিয়োজিত একজন ব্যক্তিটি মানুষ হিসেবে খারাপ নয়, কিন্তু মানুষ হিসেবে খারাপ না হলে কি হবে, তার কোনো নিজস্ব অভিমত নেই, অভিমত প্রকাশ করতে তিনি পারেন না। তিনি শিক্ষামন্ত্রী যা বলেন সেটাই তাকে মানতে হয়। তাহলে শিক্ষামন্ত্রী মানেন শাসক দলনেত্রীর কথা। তো যেটা বলার কথা, শিক্ষামন্ত্রী যদি নিজ দায়িত্ব নিয়ে তার নিজস্ব দক্ষতা দিয়ে এই পুরো ব্যাপারগুলোকে পরিচালনা করতেন বা করতে পারতেন, তাহলে আমার মনে হয় এতটা গোলমাল হতো না। কিন্তু গোড়ায় গলদ, তিনি শিক্ষা দপ্তরের মানুষ নন, তিনি অধ্যাপনা পেয়েও করেননি, কারণ সেটাও পাওয়া ছিল, তাকে পাইয়ে দেওয়া হয়েছিল। তার আসল জায়গা হচ্ছে, যোগ্যতার জায়গা নাট্যমঞ্চ। তো শিক্ষা দপ্তর তো আর নাট্যমঞ্চ নয়। মানুষকে আনন্দ দেওয়ার জন্য শিক্ষা দপ্তর নয়, মানুষকে মানুষ বানানোর জন্য শিক্ষা দপ্তরের দায়িত্ব নিতে হয়। সেই দায়িত্ব নেওয়ার মতন যোগ্যতা তার নেই বলবো না, যোগ্যতাও নেই বলে আমার মনে হয় ওই নাট্যক্ষেত্রে তিনি তাকে মানায়। আর সবথেকে যে অপরাধটা তিনি করেন, তিনি দায়িত্ব নিয়ে অন্যের মুখাপেক্ষী হন। তাকে যে দায়িত্বটা দিয়েছে তিনি যা বলবেন তাই সেটা করেন, কারণ দায়িত্বটা তিনি পেয়েছেন বলে তাকে স্তাবক হতে হয়েছে। আর তার দ্বারা, শিক্ষামন্ত্রীর দ্বারা নিয়োজিত হয়েছে স্কুল সার্ভিস কমিশন বলে, স্কুল সার্ভিস কমিশনের যিনি প্রধান, তার কোনো বক্তব্য নেই, কোনো অভিমত নেই, মানুষ ভালো কিন্তু কিচ্ছু করতে পারেন না। ফলে এরকম একটা স্কুল শিক্ষা কমিশন, যার উপরে শিক্ষক নিয়োগের দায়িত্বটা পুরোপুরি বর্তায় বলা যায়, স্কুলের ভূমিকা আছে সেগুলো নেই করে দেওয়া হয়েছে, শুধু স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব, সেটাও আবার শিক্ষামন্ত্রীর হাতে। আর শিক্ষামন্ত্রীর হাতের দায়িত্বটা নিয়েছেন মুখ্যমন্ত্রী বলে বলা হয়, বিরাট, মুখ্য মানে প্রধান। তো আমার তো আর একটা শব্দ পাশাপাশি যেটা আছে সেটা মনে হয়, তো সেটাও বললে বোধহয় মূর্খ মানুষদের অপমান করা হয়, কারণ মূর্খতা কেউ নিজে নিজে যাচাই করে অর্জন করে না। মূর্খ মানুষরা শিক্ষা থেকে বঞ্চিত মানুষ। আর
যিনি জানেন না যে তিনি শিক্ষা থেকে বঞ্চিত অথচ ক্ষমতা প্রয়োগ করতে চান, সেরকম একজন মানুষ নিয়েছেন বলে আজকে শিক্ষক পদপ্রার্থীদের বেহাল দশা। এবার রাজ্যে পুরোপুরি অন্ধকার নেমে এসেছে এবং তিনি পরিকল্পিতভাবে ব্রিটিশদের শিখিয়ে দিয়ে যাওয়া ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা করেছেন। শিক্ষক পদপ্রার্থীদের মধ্যে আজকে তুমুল বিভাজন। তুমি যে কথাগুলো বলছিলে তাতে স্পষ্ট, যারা আন্দোলন করছে দীর্ঘদিন ধরে রাস্তায় বসে তারা একটা পক্ষ, যারা নিয়োজিত হয়েছিল তার মধ্যে ভুতুড়ে শিক্ষক প্রচুর ঢুকে গেছে, দুর্নীতিপরায়ণ শিক্ষকদের ইচ্ছা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে দুর্নীতি করে, অর্থাৎ যোগ্য অযোগ্যর একটা তালিকা আইনের কাছে গেল, আইন ব্যবস্থার কাছে গেল, শীর্ষ আদালতে গেল, বলা হলো পুরো কতজনের তালিকা, সেটাকে বর্জন করা হলো। এইখানে আমার প্রশ্ন, এই বিচার ব্যবস্থা ভূমিকাটা নিয়ে তুমুল প্রশ্ন। যোগ্য অযোগ্য তালিকার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে, তাতে কিন্তু বিপুল ক্ষতিটা হলো এই নিয়োগ প্রক্রিয়ায়। সেটা একটা বিশাল অপঘটনা, অপকাণ্ড ঘটে গেল। বিচার ব্যবস্থা থেকে কেন সেই পর্যন্ত বিচার ব্যবস্থার হাত যেতে পারলো না? বিচার ব্যবস্থার এত সীমাবদ্ধ ক্ষমতা যে যারা এই যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়ে তালিকাটা তৈরি করলো তারাই তো প্রকৃত অপরাধী। সেই অপরাধী পর্যন্ত বিচার ব্যবস্থার হাত যেতে পারলো না কেন? কেন তাকে বা তাদেরকে অপরাধী সাব্যস্ত করে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হলো না কেন? অন্তত অভিযুক্ত সাব্যস্ত করে অপরাধী, অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করিয়ে অপরাধী কিনা সত্যি তারা বিচারটা করা যেত না? আজও সেই বিচার কেন আমরা দেখতে পাচ্ছি না? ইতিমধ্যে কি হলো? বহু বছর গড়িয়ে গেল, বহু শিক্ষক পদপ্রার্থী নতুন করে তারা পদপ্রার্থী হলেন। এখন কি হচ্ছে না, লাগিয়ে দেওয়া হচ্ছে এদের 10 নম্বর বেশি দিয়ে দাও, এরা 10 নম্বর থেকে বঞ্চিত হচ্ছে, এরা 60-এ 60 পেয়েছে। এটাও একটা কথা। তোমরা ছোট মানুষ, তোমাদেরকে বলছি, 60-এর মধ্যে 60 পেয়েছে, 80-র মধ্যে 80 পেয়েছে, এ আমার 76 বছর বয়সে আমি কখনো শুনিনি। এরকম হয় না। কোনো পরীক্ষা যদি 60-এর মধ্যে 60 পাওয়া যায় হয়, তাহলে সেটাকে পরীক্ষা বলে না। অথবা প্রশ্নটা এরকম দাঁড়িয়েছে যে 60-এর মধ্যে 60 পেয়েছে যারা, তারা পাচ্ছে না, অথচ অযোগ্য শিক্ষক পদপ্রার্থীরা ঢুকে গেছে, তারা দিব্যি চাকরি পেয়ে গেছে বলে আরও চাকরি প্রক্রিয়াটা আরও জটিল হয়ে গেছে। এইরকম যে ভাবনাগুলো তৈরি করা হলো, নতুন পদপ্রার্থী যারা, তাদের মধ্যে তারা বঞ্চনার শিকার হচ্ছে, সেটাও যেমন ঘটলো। এই সব মিলেমিশে একটা তুমুল ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল। আমার বক্তব্য, এই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যাওয়াটা পরিকল্পিতভাবে করা হয়েছে, যাতে শিক্ষকতার চাকরিটা না দিতে হয়। দিলেও তার মধ্যে ওই দুর্নীতি ভরিয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে দুর্নীতি ভরেছে, তা দুর্নীতি করেছে কি সে প্রশ্ন কেউ তুলছে না। তার প্রতি কারোর হাত যাচ্ছে না, কেউ তাকে ছুতে পারছে না বা তাদেরকে ছুতে পারছে না। এটা একটা তুমুল প্রশ্ন, কোনো উত্তর পাচ্ছি না। এবং পুরো ব্যাপারটাই ষড়যন্ত্র রূপে করা হয়েছে। চাকরির পয়সাগুলো নিজেরা হস্তগত করবে এবং দেশের সম্পদ, অর্থ সম্পদ এইভাবে নষ্ট হবে। সব থেকে বেশি নষ্ট হবে জাতি। গোটা পশ্চিমবঙ্গের জাতি যারা আমরা আছি, মনুষ্য জাতি, সেই জাতিটাকে শিক্ষার তো ভবিষ্যৎ জলাঞ্জলি হয়ে গেছে। স্কুলগুলোতে গেলে এখন মরুভূমির মতন খা করছে, স্কুলগুলো একটা মরুভূমি ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। কেন যে প্রধান শিক্ষকরা কোনো রকম কোনো উচ্চবাচ্য করছে না, সেটাও আমাদের কাছে বিস্ময়ের বিষয় শুধু নয়, আমার কাছে অতি ক্ষোভের বিষয়। একজন শিক্ষক যদি অন্যায় করছে, তার স্কুল খাঁকা করছে, প্রধান শিক্ষক যদি দেখেন এবং কী কারণে ঘটছেন সেটাও বুঝতে পারেন, কিছু বলছেন না, এটা হয়? আমরা কোন সদ্ভাবনার অভাবে চারিদিকে মোমা করে যাওয়া অবস্থা দেখতে পাচ্ছি। শেষ কথা হচ্ছে, প্রাইমারি শিক্ষকদের মধ্যে দেখা গেছে, তুমি বলছিলে প্রচুর এমনকি বেশ কিছু অধিক সংখ্যক শিক্ষক পাওয়া গেছে যারা, আরেকবার প্রশ্নটা করো। প্রাইমারিতে
প্রশ্ন ভুল রয়েছে টেট পরীক্ষায়? হ্যাঁ, সেটা আমি তোমার কাছ থেকে মানে না শুনলে শ্রোতারা বুঝতে পারবেন না। প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষাতে প্রচুর ভুল বেরিয়েছে, প্রশ্নে ভুল। আমাদের সময় নিয়ম ছিল, আমরা চিরকাল জানি, শিক্ষা জগতের মানুষ বলে জানি, প্রশ্নে ভুল থাকলে একটি দুটি প্রশ্নে আগে ভুল হতো, দেখা গেছে অনেক সময় একটি দুটি, তার বেশি না। কী ছিল নিয়ম? না, যে উত্তর দেবে সঠিক সেও নম্বর পাবে, যে উত্তর দিতে পারবে না সেও নম্বর পাবে, কারণ প্রশ্নেই ভুল। এইবারে যদি অসংখ্য প্রশ্নে ভুল থাকে, সে সম্পর্কে আমার একটা বিশেষ মন্তব্য আছে। সেই মন্তব্যটি হলো, যিনি শিক্ষার মর্ম বোঝেন না, শিক্ষার গুরুত্ব বোঝেন না, মনে করেন যে তিনি শিক্ষার ধারে কাছেও ছিলেন না কখনো, অথচ বিপুল ক্ষমতার অধিকারী হয়েছেন, সমস্ত রাজ্যটাকে নিজের হাতের মুঠির মধ্যে ভরে নিতে পেরেছেন, তাহলে শিক্ষা লাভের দরকারটা কি? ঠিক এই মনোভাব, এই মনোরোগ নিয়ে যিনি বাঁচেন, তিনি এমন প্রশ্ন তৈরি করার কর্তা ব্যক্তিদের নিয়োগ করেছেন, তিনিই করেছেন, আর কারো ক্ষমতা নেই এটা করবার। তার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে শিক্ষামন্ত্রী অথবা অন্যেরা যারা আছে, এসএসসি কমিশনের চেয়ারপারসন ইত্যাদিরা, এমন প্রশ্নকর্তাদের নিযুক্ত করেছেন যারা শিক্ষার ধারে কাছে নেই। সঠিক প্রশ্ন করতে পারবেন কি করে? শিক্ষাটাই তো লাভ করেনি তারা। একটা শিক্ষাই লাভ করেছে যে অনুগৃহীত হতে হয়, অনুগ্রহ প্রার্থী হতে হয়, স্থাবক হতে হয়, ভুল করুক ঠিক করুক তিনি সব ঠিক করেন, এটা বলতে হয়। অতএব তাদের যোগ্যতা নেই বলেই ভুলভাল প্রশ্ন করেছে, এবং একাধিক ভুলভাল প্রশ্ন, একাধিক নয়, বহুল সংখ্যক ভুলভাল প্রশ্ন থাকলে এবার সমাধান কি হবে? যারা পরীক্ষা দিয়েছে তারা কি করবে? প্রশ্নেই ভুল, তাদের উত্তরপত্র নিয়ে কী হবে? আমার দুটো মন্তব্য আছে, বলে শেষ করব। প্রথমত, এদের অজ্ঞতাজনিত এই ভুল, যাদের নিয়োগ করা হয়েছে প্রশ্ন করার জন্যে, তারা কেউ শিক্ষিত নয়, বিদ্যার ধারে কাছে নেই, তাই প্রশ্ন ভুল হয়েছে। এটাই হচ্ছে মনে হয় সঠিক উত্তর। দ্বিতীয় যেটা, সেটা আমার সম্ভাব্য পরিস্থিতির কথা মনে হচ্ছে, ইচ্ছা করেই এই ভুল প্রশ্নগুলো ভুল লোকদের দিয়ে করানো হয়েছে, যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা আরও দূরে সরে যায়, ত্বরান্বিত হয়ে যাওয়ার বদলে আরও দূরে সরে যায়। ওই প্রক্রিয়ার কখনো সাফল্যের মুখ দেখবে না, কখনোই সম্পন্ন হবে না, সেই ভাবনা নিয়েই ভুল প্রশ্নগুলো দেওয়া হয়েছে কিনা, ভুল ব্যক্তি রিক্রুট করে তাদের দ্বারা ভুল প্রশ্নগুলো দেওয়া হয়েছে কিনা আমার সংশয়। আমার মনে হচ্ছে সম্ভাব্য সেই হেতুটাও থাকতে পারে, ক্রিয়াশীল হয়েছে মনে হচ্ছে।